justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। অলাভজনক প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে আজ কথা বলবো ব্যারিস্টার ইফাত গিয়াস আরিফিনের সঙ্গে, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময় মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে কল করার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন। আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠানের নিবন্ধন। তো আমরা যদি আইনি ভাষায় বলি তাহলে অলাভজনক প্রতিষ্ঠান বলতে আসলে আমরা কি বুঝি? অলাভজনক প্রতিষ্ঠান বা নন প্রফিট অর্গানাইজেশন, এটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এমন ধরনের হবে যে যেখানে সাধারণত মানুষ তো প্রতিষ্ঠান করে বা বিজনেস যে অর্গানাইজেশনগুলো হয় সেখানে প্রফিটের জন্যই হয়, মানে এটা তো এক ধরনের বিজনেস। তো এখানে ওই ব্যবসাটা বা প্রফিট যেটাই থাকুক না কেন সেটা হচ্ছে যে ডাইরেক্টররা থাকবে তারা কেউ ওটা ভোগ করতে পারছে না। তো আমার এই অলাভজনক প্রতিষ্ঠানে যা কিছু আয় হবে সেটা ডোনার থেকে আসতে পারে, সেটা আপনার স্পন্সরদের থেকে আসতে পারে, কোনো ইভেন্ট অর্গানাইজ যদি আমরা করি সেখান থেকে আসতে পারে। তো সেটা এখানে যে প্রতিষ্ঠাতা সদস্য যারা থাকবেন, যারা বা ডাইরেক্টরস যারা থাকবেন, তারা কেউ নিজেদের পার্সোনালি তারা গেইনের জন্য প্রফিট নিতে পারবেন না। এটা যেটা হবে যে অর্গানাইজেশনের এই ফান্ডটা অর্গানাইজেশনের জন্যই বরাদ্দ থাকবে এবং পরবর্তীতে সেই ফান্ডটা ব্যবহার করা হবে। আচ্ছা, তো কি ধরনের প্রতিষ্ঠান এই অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে থাকে যদি একটা এক্সাম্পল দিতেন? ধরেন নন প্রফিট অর্গানাইজেশন ফর এক্সাম্পল অনেক ধরনেরই এটা আসতে পারে। মনে করেন যে কেউ যদি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে উৎসাহী থাকে তাহলে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য, ওয়েলফেয়ারের জন্য একটা অলাভজনক প্রতিষ্ঠান তারা এটা গঠন করতে পারে, যেখানে কিনা সামগ্রিকভাবে পুরো ফোকাসটা থাকবে প্রতিবন্ধীদেরকে নিয়ে এবং তাদের জন্য যে ফান্ড রেইজ করা হবে বা কালেকশন করা হবে পুরোটাই তাদের কল্যাণের জন্য ব্যয় করা হবে। এখানে বিশেষ করে আরেকটি এক্সাম্পল আমি দিব, কারণ খুব রিসেন্টলি আমরা ভিকারনেসানুন স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আমরা গঠন করেছি। সেটাও কিন্তু আমাদের এই কোম্পানি অ্যাক্টের আন্ডারে, এটা হচ্ছে সেকশন 28, এটার আন্ডারে আমরা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবেই আমরা নিবন্ধন করেছি। এবং এটা হচ্ছে যে কোনো স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রীদের যে অ্যাসোসিয়েশনটা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেটাও এটা একটা নন প্রফিট অর্গানাইজেশনের একটা এক্সাম্পল। রাইট, মানে ধরেন চ্যারিটেবল অর্গানাইজেশন, নানান যেগুলো চ্যারিটেবল অর্গানাইজেশন নন প্রফিট মেকিং, সেগুলো এটার মধ্যে পড়ছে। তো মূলত কোন আইনের ধারার অধীনে অলাভজনক প্রতিষ্ঠান গঠন করা হয়? আচ্ছা, এখানে দুটো আছে, একটা হচ্ছে সোসাইটি অ্যাক্টের আন্ডারেও আপনি যেতে পারেন, আরেকটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের আন্ডারেও হতে পারে। আজকে মূলত আমরা ফোকাস থাকবো কোম্পানি অ্যাক্ট আমাদের দেশে যেটা আছে সেটার যে সেকশন 28-এর আন্ডারে যে নন প্রফিট অর্গানাইজেশন যেটা আছে সেটার উপর মেইনলি আমরা ফোকাস করব আজকের আলোচনাটা। রাইট, অবশ্যই আমাদের একটা টেলিফোন রয়েছে, আমরা একটু টেলিফোনটা অ্যাড্রেস করি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি আমার 3টা মেয়ে তো সেলাসি নিয়ে প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকা ওষুধ লাগে। এখন আমার স্বামী জমি ছিল, ওকে ওই সাথে থেকে ফালাই করছে, ওই টাকা আমি মোট 11 লক্ষ টাকা আমার এক ভাই স্বাস্থ্যকে দিতে, ও ব্যবসা করতো। তো ওখান থেকে আমাকে কিছু অংশ টাকা ও লাভ দিত। এরপরে সে কি করছে, দোকানটা বিক্রি করে সে ওমান চলে গেছে। আমার টাকাটা 1 বছর টাকাটাও দিচ্ছে না, কোনো লাভ তো ব্যাপারে আমার আসল টাকাটাও দিচ্ছে না। এখন আমি কি করব? আমার কাছে কোনো তেমন ডকুমেন্ট নাই, কিন্তু আমার সবাই দেশবাসী সবাই জানে, মানে আপনার এলাকাবাসী সবাই জানে, তাই তো? সেটা চলে গেছে। এখন আমার বাপ মা কিন্তু অর্থ সম্পদ আছে, ওরা আমার টাকাটা দিচ্ছে না। আমি বাচ্চাগুলি নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অত্যন্ত দুঃখজনক। রাইট, আমি যেটা বুঝতে পারলাম ওনার একটি দোকানে উনি ইনভেস্ট করেছিলেন, তো সেটা আসলে আমাদের আজকে টপিকের আওতায় পড়ছে না। কারণ দোকান যেটা এটা রেজিস্ট্রি
রেজিস্ট্রি করা হয়েছে, দোকানটা একটা ব্যবসা, এবং দোকানটা কখনোই আসলে অলাভজনক প্রতিষ্ঠানের আন্ডারে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় বা যেই ধরনের প্রতিষ্ঠানগুলো হয় সেটা আসলে পড়ে না। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো যে কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য। জি, এবং কিভাবে উনি ইনভেস্টমেন্টটা করেছেন, কত টাকা দিয়েছেন, কবে দিয়েছেন, সেগুলো প্রমাণ সাপেক্ষে একটা আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জি, রাইট। তো অলাভজনক প্রতিষ্ঠানের হেতু এবং সুযোগ সমূহগুলো কি কি যদি একটু ব্যাখ্যা করতেন। জি, কেউ যদি এখন মনে করেন কেউ মানে এটা তো একা সম্ভব না, এই কোম্পানিটার জন্য কিছু উদ্যোক্তা সদস্য প্রথমেই দরকার হয়, যে এবং এই উদ্যোক্তা সদস্যরা আসলে চিন্তা করে দেখেন যে তাদের কি জন্য তারা এই অর্গানাইজেশনটা ফর্ম করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি আবার ওই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা নিয়ে আসছি, যেটা আমরা খুব রিসেন্টলি কাজ করেছি আমাদের স্কুলের জন্য। আমাদের অবজেক্টিভগুলো কি ছিল? প্রথমত যেটা ছিল যে আমাদের স্কুলের ভিকনেসন স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রী এবং অনেক আগে ছাত্ররাও ছিল, ক্লাস 3 পর্যন্ত পড়েছে, তো ওই ছাত্রছাত্রীদের যেন বছরে অন্তত একবার রিউনিয়ন হয়, এটা আমরা যেন অর্গানাইজ করতে পারি। তারপর ছিল আরেকটা অবজেক্টিভ যে এখানে যে ছাত্রীরা আছে তাদের যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প দরকার হয় ফর স্কলারশিপের জন্য, ফর এক্সাম্পল যে পড়াশোনায় মেধাবী ছাত্রী কিন্তু পড়াশোনা করতে পারছে না, তাকে আমরা ফাইন্যান্সিয়াল যে হেল্পটা সেটা করব। আরেকটা অবজেক্টিভ আমাদের ছিল, সেটা হচ্ছে যে ক্যারিয়ার অপরচুনিটিস, হ্যাঁ, যে ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা হবে সেই অ্যালামনাইদের জন্য আমাদের সিনিয়র যে অ্যালামনাই যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, ভালো ভালো অবস্থানে আছে, তাদের সাথে একটা লিয়াজও তৈরি করে দেওয়া। আরেকটা ছিল এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্টেটসে বা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে এরকম আমাদের অনেকে আছে, আমরা যদি কোনো সেমিনার করি বা কনফারেন্স করি সেই ক্ষেত্রে, বা বিদেশে পড়তে যাচ্ছে তাকে একটা সংযোগ ঘটিয়ে দেওয়া, মানে প্রতিটাই আসলে আমাদের অ্যালামনাইদের ওয়েলফেয়ার বা তাদের বেনিফিটের জন্য কিন্তু ইন জেনারেলি স্পিকিং। সেটা আমাদের একটা লিগ্যাল উইং আছে যে যেখানে মেয়েদের জন্য যে বিভিন্ন রকমের ফ্যামিলি যে ভায়োলেন্সের শিকার হচ্ছে বা আরও যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ফ্যামিলি লাইফে বা ছোটোখাটো এরকম আরও, সেগুলো একটা আইনি পরামর্শ দেওয়া। তো পুরো এই অবজেক্টিভগুলো নিয়ে আমরা আসলে প্রথমে বসেছি যে আমরা আসলে কি চাই, কি করতে চাই। তো ওইটারও যে নিবন্ধন করার সময় ওরা দেখবে যে আমাদের অবজেক্টিভগুলো কি, সেগুলো কি প্রত্যেকটাই ওই ওদের যে একটা সেট করা ক্রাইটেরিয়া আছে, নিয়ম নীতিগুলো আছে, সেখানের সাথে যায় কিনা। হ্যাঁ, যখন দেখবেন ওনারা যে হ্যাঁ এখানে যে অবজেক্টিভগুলো নিয়ে এখানে যে অবজেক্টিভগুলো নিয়ে এনারা এই প্রতিষ্ঠানটা গঠন করতে চাচ্ছেন সেটার সাথে মিলে যাচ্ছে এবং এখানে তাদের আসলে পার্সোনাল গেইন কিছুই নাই, এখানে পুরোটাই অন্যের উপকারের জন্য করা হচ্ছে, তখন আপনার মনে করেন যে ওইটা হচ্ছে বেসিক। তো তার মানে এখানে আইন যেটা, যেই কোম্পানিজ অ্যাক্টের যেই ধারাটা নিয়ে, যে ধারাটা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার অর্গানাইজেশনের নিবন্ধনটাকে গাইড করছে, তো সেখানে আপনার মূল উদ্দেশ্যটা প্রথমে দেখাতে হবে যেটা একটা ওয়েলফেয়ারের জন্য করা হচ্ছে। আমি যেটা এটাকে যদি আমি একটা প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে ডিফার করি, তাহলে দেখা যাচ্ছে যে এটার মেইন অবজেক্টিভটা ক্লিয়ার রেখে আমাকে গঠন করতে হচ্ছে যে এটা একটা ওয়েলফেয়ারের জন্য এবং ফান্ডস নিড টু বি ইনভেস্টেড, রিইনভেস্টেড জাস্ট ফর ওয়েলফেয়ার অফ আ পার্টিকুলার কমিউনিটি। এক্স্যাক্টলি, একদমই কমিউনিটি বেসড এবং কমিউনিটি সার্ভিস যেগুলো আছে, হ্যাঁ, মানে ন্যাশনাল জাতীয় পর্যায়ে হতে হবে এবং অবশ্যই প্রতিষ্ঠানকে একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশনও হতে হবে, ঠিক আছে। সো যে কোনো ওই ধরনের বা ইন্টারনাল ব্যাপারগুলোতে থাকে না, যেমন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হয় যে আমাদের স্কুলও একটা বিশেষ এখানে রোল প্লে করে, কিন্তু কারণ প্রথমে আমাদের স্কুল থেকে পারমিশন নিতে হয়েছে, স্কুলের যে গভর্নিং বডি সেখান থেকে আমাদের পারমিশন নিতে হয়েছে, ওনারা পারমিশন দেওয়ার পর তারপরে আমরা আমাদের মানে ফরমেশন এন্ড প্রসিডিওর যেগুলো আছে, যেগুলো আজকে আমরা আলোচনা করব অবশ্যই সেখানে। তো এখানে অলাভজনক প্রতিষ্ঠানের গঠন পদ্ধতিটা কি, আমি যদি আইনের দিকে তাকাই? রাইট, এখানে প্রথমে হচ্ছে ওই যে বললাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের প্রথমে স্কুলের যে অথরিটি গভর্নিং বোর্ড সেখান থেকে আমাদের পারমিশনটা প্রথমে নিতে হয়েছে, তারপরে হচ্ছে যদি এটা অন্য কোনো অর্গানাইজেশন তাহলে তাদেরকে প্রথমে যেটা করতে হবে নেম ক্লিয়ারেন্সটা করে নিতে হবে। এবং এই নেম ক্লিয়ারেন্সটা খুবই সহজ, আমাদের দেশে এখন সবকিছু ডিজিটালাইজড হয়ে গিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে, মানে এটা আগে অনেক কষ্টের ছিল, এখন কোনো ব্যাপার না। যারা প্রথমে ওই অবজেক্টিভগুলো ঠিক করে ফেলার পর তারা সবাই বসবেন এবং অনলাইনে যে নেম ক্লিয়ারেন্সটা করে ফেলতে পারেন। হ্যাঁ, আমাদের আরওসির যে
অনলাইন যে অপশনটা আছে সেখানে যাবে এবং সেখানে ফর্মটা আছে। সেই ফর্মে প্রথমে যেটা করতে হবে, আপনার একটা নাম ঠিক করতে হবে যে আপনার অর্গানাইজেশনের কি নাম হবে। এবং যখন আপনি নামটা ঠিক করবেন তখন আপনাকে দেখতে হবে যে অনেকগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে যে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যেন এক হয়ে না যায়। আমরা আবার প্রশ্নে ফেরত আসছি, আমাদের টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে নিয়ামতুল্লাহ বলছি। জি বলুন প্লিজ। আপা, আমার প্রশ্ন হলো যে অলাভজনক প্রতিষ্ঠানের নিবন্ধন কি আপনার সমবায় অধিদপ্তর দেয় না সমাজসেবা অধিদপ্তর দেয়? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বরিশাল থেকে বলছিলাম। জি বলুন, প্রশ্নটি বলুন প্লিজ। প্রশ্নটা হলো মানে 1974 সালে একটা দলিল হয়েছে আর কি, জাল দলিল, মানে নাম্বার দিয়ে জাল দলিল হয়েছে, কিন্তু আমি বরিশাল তল্লাশি দিয়ে পাই নাই। আচ্ছা ওই দলিল দখলে ঘরবাড়ি তৈরি আসছে, কিন্তু উচ্ছেদ মামলা কিভাবে করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, প্রথম প্রশ্নটি ছিল যে সমাজসেবা নাকি সমবায়। এটা সমবায় হবে, সোসাইটি অ্যাক্টের আন্ডারে নন প্রফিট অর্গানাইজেশন ওখানে হবে। আজকের পার্টিকুলার সেশনে আমরা যেহেতু এটা কোম্পানিজ অ্যাক্টের যে 28 নম্বর যে সেকশনটা আছে, সেকশন 28, ওইটার আন্ডারে যে নন প্রফিট অর্গানাইজেশন যে রেজিস্টার করা যায় সেটা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু ওনার যে প্রশ্নটা ছিল রেলিভেন্ট অবভিয়াসলি, তো ওইটার জন্য সোসাইটি অ্যাক্টের আন্ডারে যদি উনি করতে চান, কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে না করিয়ে, তাহলে সেক্ষেত্রে ওনাকে ওই আপনার সমাজসেবা যেটা সমবায়ে যে ওখান থেকে যে করাতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা আজকের অনুষ্ঠানের সাথে তো যাচ্ছে না, সো এটা আসলে ওনাকেও একজন আইনজীবীর পরামর্শ নিতে হবে, কারণ এখানে ব্যাপার আছে, ওনার দলিলপত্র দেখতে হবে এবং আমরা আউটরাইট কোনো ডিসিশন দিতে পারবো না, কারণ আপনার দলিলটা দেখতে হবে এবং আপনার পুরো সিচুয়েশনটা ব্যাখ্যা বিচার বিবেচনা করে আপনাকে সেই ডিসিশনটা দিতে হবে যে আপনি উচ্ছেদ মামলা কি করে করতে পারেন। তো এক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ করব যে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিন যিনি ল্যান্ড ম্যাটার্স নিয়ে ডিল করে। জি হ্যালো, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, লাইনটা কেটে গেছে। জি, তো যেটা বলছিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আমি বলতে চাই, লাইনটা কেটে গেছে। জি, তো যেটা বলছিলাম যে আপনি প্রথমে বলছেন যে একটা নাম ঠিক করতে হবে, সেটা গঠনের ক্ষেত্রে, রাইট। এবং ওই সময় খেয়াল রাখতে হবে যে দেশের বা বিদেশের কোনো বিখ্যাত ব্যক্তির সাথে যেন কোনোভাবেই ওই জিনিসটা মাথায় রেখে এমন একটি নাম দিতে হবে, কারণ যদি আপনি ওই একই রকম দিয়ে দেন তাহলে আপনি ওই ক্লিয়ারেন্সটা পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনাকে যতক্ষণ না আপনি দিচ্ছেন বারবার কষ্ট করে নাম প্রপোজ করতে হবে। সো এই জন্য প্রথমেই চিন্তা করে ওরকম একটা নাম দিতে হবে যে ওই নামের সঙ্গে মিল রেখে আর যেন এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে। যখন আপনি নামটা দিলেন তারপরে একটা অপশন থাকবে ওখানে, এটা খুব সুন্দর করেই ওখানে দেওয়া আছে, মানে জাস্ট পড়ে মানে ফলো করে গেলেই হয় আর কি, যে আপনি কিসের আন্ডারে, এটা কি কোম্পানি হবে না সোসাইটি অ্যাক্টের আন্ডারে হবে নাকি কোনো পার্টনারশিপ ফার্ম হবে। আপনি ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার চলে আসবে যে আপনি এটা করলেন। তখন ওই কাগজটা নিয়ে আপনাকে যেতে হবে জয়েন্ট স্টকের ওখানে, একটা ফি দিতে হবে, 100 টাকা একটা ফি আছে। সেই ফিটা প্রদান করা হলে আপনার নেম ক্লিয়ারেন্সটা হয়ে গেল, সার্টিফিকেটটা হয়ে গেল। সো আপনি এখন এই নামের একটি প্রতিষ্ঠান আসলে গঠন করতে পারেন। সো ওই জায়গায় এখানে একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে 6 মাসের জন্য দেয়া হয়, তো অনেক সময় দেখা যায় 6 মাসের মধ্যে ওই যে রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে যেটা আমরা কথা বলবো 6 মাসের মধ্যে আসলে হয় না, সো আরও অনেক বেশি সময় লাগে। সো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 6 মাস এক্সপায়ার যদি করে যায় সেক্ষেত্রে এক্সটেনশনটা করিয়ে নিতে হবে। আচ্ছা, মানে এই যে সময়ের ক্লিয়ারেন্সের যেটা নেম ক্লিয়ারেন্সের যে এই নামে আমি নিবন্ধনটা করেছি, ক্লিয়ারেন্স ফর্মটা আমার আছে, এখন এটা আমি এক্সটেনশন করে নেব। সো 6 মান্থসের জন্য আমি পেয়েছি, যদি 6 মাসের মধ্যে আমার পুরো প্রসিডিউরের কাজ শেষ না হয় তখন আমি যে ওইটার এগেইনস্টে আমি আরও 1 মাসের জন্য, তো সেখানে আমার জয়েন্ট স্টকের যে রেজিস্ট্রার তাকে আমার অ্যাপ্লিকেশন একটা দিতে হবে এবং করে ওই টাইমটা এক্সটেন্ড করিয়ে নিতে হবে, তাহলে ওই নামটা আপনারই থাকবে।
সেটা কতদিনের মধ্যে করতে হবে, যেহেতু 6 মাস পর্যন্ত টাইম থাকে, সেটা 6 যখন মাসের শেষ আগে হয়ে যাচ্ছে অবশ্যই 6 মাসের আগে করতে রাইট, হবে। মানে ইমিডিয়েটলি। আচ্ছা, তো একটা তো বলছেন যে প্রথম পদ্ধতি হচ্ছে আপনার নেম ক্লিয়ারেন্স, মানে নামটা ঠিক করে নামটা ফিক্স করতে হবে প্রতিষ্ঠানের। আর কি কি মানে পদ্ধতি রয়েছে এটাকে গঠন করার? প্রথমে যখন আপনার নেম ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপর হচ্ছে মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনার ওই অর্গানাইজেশনের আর্টিকেলস এবং মেমোরেন্ডাম এটা নিয়ে তৈরি করতে হবে, এটা নিয়ে বসতে হবে। এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে ভাগ আছে, যেমন ওখানে এগেইন আপনার অবজেক্টিভগুলো খুব ডিটেইলে থাকতে হবে, কি কি অবজেক্টিভ নিয়ে আপনি প্রতিষ্ঠানটি করতে চাচ্ছেন, এবং আপনারা উদ্যোক্তা সদস্য যারা থাকবেন, হ্যাঁ, তাদের ডিটেলসটা থাকতে হবে। ফর এক্সাম্পল, তাদের নাম, ঠিকানা, তাদের ন্যাশনাল আইডি নাম্বার, তাদের টিম থাকতে হবে প্রত্যেকেরই। সো এই জিনিসগুলো নিয়ে আপনার ওইটা তৈরি হবে আপনার মেমোরেন্ডাম। অ্যান্ড দেন যখন আর্টিকেলসটা আরও অনেক ডিটেইলে হবে, হ্যাঁ, ওখানে প্রতিটি ব্যাপার ওখানে ইনকর্পোরেট করতে হবে, কিভাবে অর্গানাইজেশনটা চলবে। ফর এক্সাম্পল, ওখানে আপনার যে কোন ফরম্যাটে হচ্ছে, কতজন ডিরেক্টর থাকছেন, ওখানে ওটা কি ইলেকশন হয়ে ইসি কমিটি তো হবে কিনা, যে হলে পরে ক্রাইটেরিয়াগুলো কি থাকবে, কারা কারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন, সেটার জন্য আলাদাভাবে ক্রাইটেরিয়া থাকতে হবে। বছরে অ্যানুয়াল মিটিং, জেনারেল মিটিং যেটা, সেটা হবে, সেটা কিভাবে হবে, সদস্যদেরকে কিভাবে আপনি নোটিশ পাঠাবেন, কতদিন আগে আপনি নোটিশ পাঠাবেন মিনিমাম, হ্যাঁ। তারপরে ইলেকশন যদি হয়, ইলেকশন কমিশনার কিভাবে নিযুক্ত হবে, তাকে হেল্প করার জন্য কতজন থাকবেন, ইলেকশন কিভাবে কন্ডাক্ট হবে, প্রত্যেক সদস্যকে এগেইন নোটিশের যে ব্যাপারগুলো সেগুলো থাকছে, যারা ইলেকশনে অংশগ্রহণ করবেন তাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে, তারা কম্পিটেন্ট হবেন কিভাবে, বা যে প্রি কন্ডিশনসগুলো থাকে সেগুলো ওনারা মিট করতে পারেন কিভাবে, সেটা। ফাইন্যান্স, ওইটা একটা বড় একটা ইস্যু, ফান্ড ম্যানেজমেন্ট, সেটা কিভাবে হবে, সেই ফাইন্যান্স কমিটি ব্যাংক অ্যাকাউন্টে মানে থরলি একদম থাকতে হবে, যে কারা সিগনেচারি থাকবেন, ফান্ড ম্যানেজমেন্টটা যে হবে কি হবে, কোরামের ব্যাপারটা থাকবে, যে প্রত্যেকটা মিটিংয়ে কতজন মিনিমাম থাকতে হবে, না হলে পরে কোরাম ফুলফিলড হবে না। তো এরকম করে ডিটেইলে আপনার প্রত্যেকটা জিনিস ওখানে থাকতে হবে, কারণ আপনি যখন এই মেমোরেন্ডাম এবং এই আর্টিকেলসটা আপনাকে তো সাবমিট করতে হবে, আপনি প্রথমে জয়েন্ট স্টকে সাবমিট করবেন, ওরা তখন ধরে ধরে প্রতিটা লাইন পড়বে, এবং পড়ে যখন দেখবে যে হচ্ছে না, কোনো জায়গা খালি রয়ে গেছে বা ওই ইস্যুটা আপনি কাভার করেননি, তখন ওটা আবার আপনাকে রিটার্ন করে দেবে, আপনাকে আবার ওটা অ্যামেন্ড করে আপনাকে আবার পাঠাতে হবে। সো এই জন্য প্রথমেই কাজটা সুন্দরভাবে যদি করে নেওয়া হয়, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে অবশ্যই যারা কোম্পানি এবং কর্পোরেট প্র্যাকটিস করেন, লয়ার আছেন, তাদের সাহায্য নিয়ে করলে এই অসুবিধাগুলো থেকে আমরা আর কি নিজেকে মুক্ত রাখতে পারি। হ্যাঁ, তো এরকম একটা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে একটা আনুষঙ্গিক খরচ কিরকম পড়তে পারে? হ্যাঁ, খরচের যে ব্যাপারটা, সেটার আগে আসলে গঠনের ওই ফরমেশনটা আরেকটু যদি আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জয়েন্ট স্টকে আপনি যখন দিলেন, ওখান থেকে তখন আবার আপনার কাছে রিটার্ন আসবে। রিটার্ন যখন আসলো যে হ্যাঁ, এখন এটা নিয়ে আপনাকে তখন ওই যেহেতু আমরা বলছি কোম্পানিজ অ্যাক্ট সেকশন 28-এর আন্ডারে আপনাকে কমার্স মিনিস্ট্রিতে যেতে হবে, ওখানে আপনাকে আবার 3 কপি করে আর্টিকেলস এবং মেমোরেন্ডাম সাবমিট করতে হবে, কাভারিং লেটারে কমার্স সেক্রেটারিকে লিখতে হবে, এবং সাথে কিছু ফর্মস আছে যেগুলো আমি বিশেষভাবে বলতে চাই, সেটা ওই জয়েন্ট স্টকে যারা আছেন তারাই হেল্প করবে, যারা ইয়ে করতে চায়। সো এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, বিকজ পিপলস আর দেয়ার টু help you out. So ওই ফর্মগুলো একসাথে করে আপনার জমা তো দিতে হয়। সো ওখান থেকে এগেইন কমার্স মিনিস্ট্রি থেকে ক্লিয়ারেন্সটা লাগবে, হ্যাঁ। তো ওই জায়গায় যখন ওরা দেখে টেখে দেবে, মনে করেন 1-2টা হয়তো চেঞ্জ করতে হবে, সেগুলো চেঞ্জ করে আপনি সাবমিট করলেন, অ্যান্ড দেন আপনার ইন্সপেকশন হবে কিন্তু, হ্যাঁ। সো ইটস এ লং প্রসিজিওর, যে ইন্সপেকশন করতে এসে দেখবে যে প্রতিষ্ঠানের ঠিকানাটা কি, আপনারা যে এটা যে করেছে আসলেই এটা এক্সিস্ট করে কিনা, নাকি ফলস কোনো অ্যাড্রেস দেওয়া হয়েছে। সো এই ব্যাপারগুলো দেখার জন্য ডিসি অফিস থেকে একজন ঊর্ধ্বতন একজন কর্মকর্তাই আসবেন, এই সরকারি কর্মকর্তা আসবেন, এবং এসে উনি ভালো মতন ইন্সপেক্ট করে ওনার রিপোর্টটা দেওয়ার পর তারপর আপনার ফাইনালি কমার্স মিনিস্ট্রি থেকে আপনাকে অনুমতি দেওয়া হবে যে হ্যাঁ ঠিক আছে, এই প্রতিষ্ঠান সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে, সো এরা এই নামে
এই রকম একটি নন প্রফিট অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠান ওনারা চালনা করতে পারেন। এবং যখন ওই লেটারটা আপনি পেয়ে গেলেন, ওই লেটারটা তখন নিয়ে যেতে হবে আপনাকে জয়েন্ট স্টকে। আবার নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাদের সেই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যেটা আর কি মেইন আমাদের যে সার্টিফিকেটটা, সেটা আপনি তখন পেয়ে যাবেন। আচ্ছা, তো সেখানে খরচের ব্যাপারটা রাইট, খরচের ব্যাপারটা ধাপে ধাপে আছে। যেমন ওই নেম ক্লিয়ারেন্সের সময় 100 টাকা, তারপরে হচ্ছে আপনার ওই যে ফাইলিং ফি, রেজিস্ট্রেশনের সময় একটা খরচ আছে, হ্যাঁ, তো ওইটা ওয়েবসাইটে ওখানে দেয়া আছে, ওখানে ডিটেইলে। সো ওই পরিমাণ। এবং যেহেতু এটা অলাভজনক প্রতিষ্ঠান, এখানে ওরকম যেমন কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে প্রাইভেট বা পাবলিক যেটাই হোক না কেন স্ল্যাব থাকে, যে আপনার শেয়ার যদি এত কোটি হয় তাহলে এই এত টাকার জন্য এত টাকা হচ্ছে আপনাকে একটা পে অর্ডার করতে হয় বা চালান একটা দিতে হয়। এখানে সেটা না, এখানে একটা ফিক্সড রেট আছে। সো কারণ ওনারা জানেন যে এটা অলাভজনক প্রতিষ্ঠান, এটা মানুষের সাহায্যের জন্য, বেনিফিটের জন্য বা ওয়েলফেয়ারের জন্য করা হচ্ছে। এখানে ফি অত বেশি না। কমার্স সেক্রেটারি বরাবর বা কমার্স মিনিস্ট্রি বরাবর যেখানে যখন যাচ্ছে, ওখানেও আসলে মানে এখানে সেই রকম খরচ আসলে বলতে কিছু নাই। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেটা আর কি মানে গভর্নমেন্টকে যেটা দেওয়ার যে ব্যাপারটা, সেখানে সেই রকম আসলে আউটস্ট্যান্ডিং কোনো ফিগার ওরকম ভাবে নাই। আচ্ছা, সো ইটস মানে মিনিমাম একটা অ্যামাউন্ট হচ্ছে। তো আমাদের দেশে যেগুলো নন প্রফিট অর্গানাইজেশন, চ্যারিটেবল অর্গানাইজেশন বলেন বা এনজিও গুলো বলেন, সেগুলোকে সব এই আইনের দ্বারাই গঠিত? জি, এই আইন অথবা সোসাইটি অ্যাক্ট, এই দুটোর আন্ডারে এটা গঠন হয়ে থাকে। রাইট। তো পাবলিকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে কোন ওয়েবসাইটটা এটার জন্য খুব মানে কাজে আসবে? ওয়েবসাইট হচ্ছে www.roc.gov.bd। আচ্ছা, এই ওয়েবসাইটে যদি যায়, আবার RJSCরও একটা ওয়েবসাইট আছে, গুগলে সার্চ দিলে ওটা চলে আসবে, এটা রাইট, ওখানেও যেতে পারে। তবে ROC যে ওয়েবসাইটটা, ওইটা হচ্ছে একদম আপনাকে ডিটেইলে একদম স্টেপ বাই স্টেপ মেথডে আপনাকে দেখিয়ে দিবে। এমনকি ওরা একদম আপনার স্ক্রিনশট করে ওইটাও দেখিয়ে দিয়েছে যে ফর্মটা কিভাবে ফিল আবার করতে প্রশ্ন হবে। ফেরত আসছে, আমাদের আরেকটা টেলিফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কুড়িগ্রাম চিলমারি থেকে বলছিলাম। জি, বলুন প্লিজ। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি, আপু যে বললো যে জয়েন্ট স্টেট থেকে যে ফার্মগুলো রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে, প্রসেসটা আমি বুঝলাম। বাট আজকে থেকে 10 বছর আগে যেগুলো রেজিস্ট্রেশন হয়েছিল, জি, আমার এই প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে কমিউনিকেট নাই এখন আমাদের। আচ্ছা, এখন কিভাবে মানে ওরা বুঝবে যে আমাদের রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এই যে রেজিস্ট্রেশন যদি একবার হয়ে যেয়ে থাকে, উনি বোধহয় জানতে চেয়েছেন যে কোনো কারণে ক্যান্সেলেশন হয়ে গেল কিনা। হ্যাঁ, ক্যান্সেলেশন হওয়ারও আছে যে যদি এমন কোনো অভিযোগ ওঠে যে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে নিবন্ধন করিয়েছে কিন্তু ওই টাকা আসলে ব্যক্তিগত পকেটে চলে যাচ্ছে, সো এরকম কোনো অভিযোগ যদি জয়েন্ট স্টকের কাছে যায় এবং তারা ইন্সপেকশন করতে পাঠাবেন, এবং তখন যদি দেখা যায় এই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে, তখন চাইলে পরে এটা জয়েন্ট স্টকের এখতিয়ারের মধ্যে আছে, ওনারা ক্যান্সেল করতে পারেন। তো এটা তো খুব সহজ, এটা উনি আসলে চাইলে জয়েন্ট স্টকে যে ওনাদের যে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে যে নামটা নিবন্ধিত আছে তার সম্পর্কে খোঁজ নিলেই জানা যাবে। তবে সচরাচর এরকম হয় না, যদি অবজেক্টিভ গুলো যেইভাবে আছে সেইভাবে যদি ওনারা চলেন, হ্যাঁ, মেনে চলেন, এবং যে মানুষের ওয়েলফেয়ারের জন্য, মঙ্গলের জন্য যেই মহৎ উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে, সেটা যদি কাজ চালিয়ে যান, তাহলে পরে তো ক্যান্সেল হওয়ার কোনো বাধা আসার কথা না। এবং আপনি বলছেন যে দ্য ওয়েবসাইট ইজ ভেরি মাচ ক্লিয়ার, এবং আপনাকে স্ক্রিনশট দিয়ে লিটারালি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি কোন স্টেপ ফলো করতে হচ্ছে। জি জি, সো ওই ক্ষেত্রেও মানে ইজিলি ফরমেশনের সময় ওই জিনিসটা খুব ইজিলি তারা প্রসিজারটা দেখে নিতে পারে। হ্যাঁ, মানে আচ্ছা, করতে যাবার আগে যদি কেউ ধারণা নিতে চায় যে আমাকে কি কি প্রসিজার ভিতর দিয়ে যেতে হবে, সেটা করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে রেলিভেন্ট, যেটা আমি বলতে চাই, যে এটা যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, সো এখানকার ইনকামটা যেটাই আসবে, এটা তো আপনি আবার ওই খাতেই ব্যয় করছেন, ওই অর্গানাইজেশনের জন্যই ব্যয় করছেন, সো এটা কিন্তু নন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আপনার। হ্যাঁ, সো এটার জন্য আপনাকে কোনো ট্যাক্স রিটার্ন করতে হচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে, অন্য কোম্পানির ক্ষেত্রে অবভিয়াসলি রিটার্ন ফাইল করতে হয়, হ্যাঁ, সবকিছু করতে হয়। তবে নন প্রফিট অর্গানাইজেশনের জন্য আমার কোনো ট্যাক্স রিটার্ন করতে হচ্ছে না। আচ্ছা, তবে
ভিএটি আপনাকে দিতে হবে। ওইটা আপনি যদি কোনো সার্ভিস নেন, আপনি যদি এখন কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করলেন, আপনি যারা কিনা আয়োজক, তাদের মানে আয়োজনে যারা সহায়তা করে, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো ফর এক্সাম্পল, তাদের জন্য 15% একটা ভ্যাট আপনি দিবেন। এই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনি যেহেতু আপনার জন্য ভ্যাটের রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক না বা দরকার নাই, কিন্তু আপনি পে করছেন, সো চালানের কপিটা যেটা কিনা সে দিচ্ছে কিনা সেটা আপনি একটা কপি আপনার কাছে রেখে দেবেন, আপনার ফাইলে সেটা মেনটেন করবেন, এবং বছর শেষে আপনার যে অডিটটা হবে সেই অডিটে তখন আপনার এটা কাজে লাগবে, কারণ এটা হচ্ছে আপনার রেকর্ড থাকবে অ্যাকাউন্টসে যে কোন খাতে আপনার কত টাকা খরচ হলো। রাইট, সেখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনি বলছেন যে কর দিতে হচ্ছে না, কিন্তু সেখানে আপনার ভ্যাটের বিষয়টা চলে আসছে যদি কোনো সার্ভিস সে রিলেটেড সার্ভিসেস অবটেইন করে। আচ্ছা, আমরা সময়ের খুব শেষ প্রান্তে চলে এসেছি, বাট তবুও জানতে চাচ্ছি যে পরিচালকদের কোনো মানদণ্ড আছে এখানে? হ্যাঁ, অবশ্যই। এখানে যেহেতু মহৎ উদ্দেশ্য নিয়ে মানে ওয়েলফেয়ারের জন্য এখানে আসছেন ডাইরেক্টররা, তাদের ওই যে বললাম যে আমরা মেমোরেন্ডামটা বা আর্টিকেলসে যখন পার্টিকুলার্সগুলো যাবে, ওখান থেকে আসলে খোঁজ নেওয়া হবে যে তার টিন সার্টিফিকেট আছে কিনা। যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে যার এখন টিন হয় নাই বা সে আসলে এলিজিবল হবে না টু বি এ ডাইরেক্টর, আবার মনে করেন যে তার যদি ঋণ খেলাপি হয় বা এই ধরনের কোনো যদি কমপ্লেইন থাকে তার সম্পর্কে, সেক্ষেত্রেও কিন্তু সে ডাইরেক্টর হিসেবে এলিজিবল হবে না। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। রাইট, তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ এচএন বাংলাকে এবং আপনাকে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরও অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।